আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের এসএসসির 2021 সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত এই ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে চেষ্টা করব তোমাদের যে প্রথম সপ্তাহের উচ্চতর গণিতের একাদশ অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির যে একটি অ্যাসাইনমেন্ট তোমরা পেয়েছো 2021 সালে পরীক্ষার্থীরা। তোমরা যদি দেখো অ্যাসাইনমেন্টে তোমাদের যে প্রশ্নটি দেওয়া আছে অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এক্স ওয়াই সমতল পৃষ্ঠ যদি বলি, এক্স ওয়াই সমতলে আমাদের একটি পঞ্চভুজ অঙ্কন করা আছে। এই পঞ্চভুজের যে 5টি বিন্দু আছে, এই 5টি বিন্দু ছাড়াও আমাদের এই চিত্র অনুসারে অ্যাসাইনমেন্টে টোটাল যে 14 মার্কস আছে, এই টোটাল 14 মার্কসের মধ্যে প্রথম যে প্রশ্নটি ক নং, এখানে তোমরা দেখবে যে দুইটি বিন্দু দিয়ে সংযোজক সরলরেখার ঢাল নির্ণয় করতে বলা হয়েছে এবং এই ঢাল নির্ণয় করার পর পরবর্তী স্টেপে তোমাদের এই দুইটি বিন্দু সংযোগ করলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ উৎপন্ন হতে পারে এটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে। আমি তোমাদের বলবো যে তোমরা অনেক সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করেছো বা বিভিন্ন তোমরা চ্যানেলে দেখেছো বা ফেসবুকে বা বিভিন্ন সাইটে তোমরা অ্যাসাইনমেন্টের বিভিন্ন কলা কৌশল বা কিভাবে লিখবে, তোমাদের যে কাভার পেজ কিভাবে লিখবে, এগুলো তোমরা খুব সুন্দরভাবে ইতিমধ্যে জেনে গিয়েছো যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য পদার্থ রসায়ন কম্পালসারি এবং বায়োলজি অথবা উচ্চতর গণিতের যে কোনো একটি সাবজেক্টের অর্থাৎ 3টি সাবজেক্টে তোমাদের 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট তোমাদের তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে যে ইম্পর্টেন্ট বিষয় আছে অর্থাৎ প্রথম প্রশ্নটি ক নং প্রশ্নে আমরা যে অ্যাসাইনমেন্ট লিখব, কতটুকু লিখব বা আমাদের লেখার ক্ষেত্রে এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল এবং দুইটি বিন্দু সংযোগ সরলরেখা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে, এই কোণের মান আমরা কিভাবে নির্ণয় করব, এগুলো নিয়েই মূলত আমি আজকের এই ক্লাসে তোমাদের সাথে একটু আলোচনা করব। এবং তোমরা যদি দেখো আজকে 11.3 অনুশীলনী থেকেই কিন্তু তোমাদের চিত্র অনুসারে যে দুইটি বিন্দু দেওয়া আছে, এই দুইটি বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে এম এর মান, এবং এই দুইটি বিন্দুগামী সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে এবং কোণের মানটি কিন্তু ডেফিনেটলি বলে দেওয়া আছে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। কোণের মান যদি শুধু নির্ণয় করতে দিতে বলতো তাহলে তোমরা ডিগ্রিতে কেউ যদি ফাইন্ড আউট করতে তাদের কিন্তু আমরা সেভাবে মূল্যায়ন করতাম, বা রেডিয়ানেও যদি তোমাদের বলতো যে কোণগুলো প্রকাশ করো সেটাও আমরা কিন্তু সেভাবে বিবেচনা করতাম। কিন্তু এই 11 অধ্যায়, এই সম্পূর্ণ অধ্যায়টি একটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা যদি দেখো 11.1 এর যে বেসিক সূত্র, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, অর্থাৎ আমাদের এই পঞ্চভুজের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা অর্থাৎ 5টি বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, আমরা দুইটি কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, বা 11.2 অনুশীলনীতে আমাদের যদি পঞ্চভুজের যদি বলতে পঞ্চভুজটি নতুন আরেকটি বিন্দু আমাদের 4টা কোয়াড্রান্টের যে কোনো একটি কোয়াড্রান্টে দিয়ে কিন্তু বলা হয়েছে যে এফ একটি বিন্দু, এই বিন্দু সমন্বয়ে যে এ বি সি এফ আমাদের যে চতুর্ভুজ উৎপন্ন হবে, এই চতুর্ভুজটির নামকরণ করতে হবে। আবার তোমরা লক্ষ্য করো 11.2 অনুশীলনীতে তোমরা 10 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে যে 4টি বিন্দু দেওয়া ছিল একটি চতুর্ভুজের, একটি বিন্দুর স্থানাঙ্ক ডি ছিল, এই ডি বিন্দুর স্থানাঙ্ক পি এবং 3 ছিল, এইটার সাথে মিল করেই কিন্তু তোমাদের যে প্রশ্নটি দেওয়া আছে এটা কিন্তু সমন্বয় করে কিন্তু সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি সাজানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে লিখেছি দেখো রুব্রিক্স বা মূল্যায়ন কৌশলটা কি।
এই রুব্রিক্স বা মূল্যায়ন কৌশলের ব্যাপারটি আজকে তোমাদের সামনে যদি একটু আলোচনা করি, তোমরা অনেকেই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করেছো, বাট একটি বিষয় তোমাদের কাছে আমার বলার প্রয়োজন বোধ আমি মনে করি এই লাইভ সেশনে সংযুক্ত হয়েছি। এখানে মূল্যায়ন নির্দেশনা প্রথম যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নে কিন্তু 2 মার্কস দেওয়া আছে। আমরা নিচ থেকে যদি যেতে চাই, প্রথমে ঢালের মান নির্ণয় করতে বলা হয়েছে, তার জন্য 1 মার্কস নির্ধারণ করা আছে, যেটা মূল্যায়ন নির্দেশনা। এরপরে আমরা যখন এই দুইটি বিন্দুগামী সরলরেখার অন্তর্ভুক্ত, অর্থাৎ দুইটি বিন্দুগামী সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ তৈরি করছে, এই কোণটির মান আমাদের নির্ণয় যদি সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের পরিপূর্ণভাবে 2 মার্কস। তোমাদের কিভাবে আমরা পরীক্ষার খাতায়, বা এই পরীক্ষার খাতায় বলতে আমরা অ্যাসাইনমেন্টে কিভাবে আমরা মূল্যায়ন করব, সেই বিষয়গুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমরা 4 মার্কসের প্রশ্নের জন্য আমরা যেটি বলছি রুব্রিক্স, 4 মার্কস প্রশ্নের জন্য আমাদের কিভাবে আমরা মূল্যায়ন করব, বা 2 মার্কস প্রশ্নের জন্য আমরা মূল্যায়ন কৌশল বা রুব্রিক্সটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ফলো করতে হবে। তোমাদের যে ধরনের প্রশ্ন দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুসারে তোমাদের 4 মার্কসের জন্য কিন্তু 4টি স্টেপ তোমরা সুন্দরভাবে ফলো করেই কিন্তু লেখার চেষ্টা করবা। তোমরা অনেকেই হয়তো চিন্তা করছো যে এই ধরনের প্রশ্নগুলোর আনসার দেওয়া তো আসলে কোনো ব্যাপার না, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর হয়তো তোমরা সুন্দরভাবে করতে পারবে, কিন্তু আমি বলবো যে আমাদের এই মূল্যায়ন নির্দেশনা আমরা বিভিন্ন বিষয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করছি, বাট অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা কতটুকু লিখলে 1 মার্কস পাবো, বা কতটুকু আমরা পরিপূর্ণভাবে লেখার পর আমরা 2 মার্কস বা 4 মার্কস পাবো, সেটাই কিন্তু আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো, তা তোমরা যদি একটু আমাকে জানাও, তাহলে তোমাদের সাথে এই ক্লাসটি সুন্দরভাবে আমি নিতে পারবো। আমি একটু দেখে নিই, তোমরা অনেকেই এই ক্লাসে সংযুক্ত আছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এই ক্লাসে সংযুক্ত থাকার জন্য। আমি এখন তোমাদের বলবো যে সাইডে দেখো পি ও কিউ দুইটি বিন্দু দিয়েছি, দুইটি বিন্দুর সংযোজক সরলরেখার প্রথম কথা আমরা ঢাল কিভাবে নির্ণয় করব, এবং আমি আজকের এই ক্লাসটি মূলতই তোমাদের অ্যাসাইনমেন্টের যে 2 মার্কসের প্রশ্ন কিভাবে লিখবে, লেখার কৌশলটা একটু দেখিয়ে দিব, এবং আমি চেষ্টা করব 11.3 অনুশীলনীতে তোমাদের এই এম এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে থিটার মান আমরা কিভাবে ফাইন্ড আউট করব, বা এম এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি হবে সেই কোণের মান আমরা কিভাবে নির্ণয় করব, বা এম এর মান যদি আমাদের 0 পাই, তাহলে আমরা কিভাবে এই কোণের মান নির্ণয় করব, বা এম এর মান যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে আমরা কোণের মান কিভাবে নির্ণয় করব, এগুলো নিয়েই তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো, তোমাদের অনুরোধ করব আজকের এই ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ আজকের এই ক্লাসটিতে তোমাদের যদি বলতে চাই যে আমরা যখন ঢাল নির্ণয় করব, তখন এই ঢাল নির্ণয়ের পরে আমরা 11.3 অনুশীলনীতে আমাদের যে এম এর উপর যে 4টি শর্ত থাকবে, এই 4টি শর্ত যদি কোনো শিক্ষার্থী এসএসসি লেভেলে তারা স্থানাঙ্ক জ্যামিতিতে যদি ঢাল থেকে আমরা যে অ্যাঙ্গেল কিভাবে নির্ণয় করব, এই বিষয়টি যদি সুন্দরভাবে শিখে যায়, জেনে যায়, ইন্টারে যে দেখবে যে ত্রিকোণমিতি এবং জ্যামিতির মধ্যে যে একটি সম্পর্ক, এই সম্পর্কটা সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে। ওকে, হ্যাঁ ইমরান সামি তুমি লিখেছো অ্যাসাইনমেন্ট কি আলাদা গ্রাফ পেপার ব্যবহার করতে হবে, গ্রাফ পেপার কিভাবে মূল খাতার সাথে সংযুক্ত করব প্লিজ স্যার। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে বলার চেষ্টা করব। আমি যদি বলতে চাই তোমরা একটু দেখে নাও, আমি অলরেডি এই অ্যাসাইনমেন্ট কিভাবে তোমরা লিখবে আমি উত্তরপত্রও কিন্তু এখানে তৈরি করেছি। দেখো এখানে ক নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, এরপরে এক পেজে দেখো আমি একটি লিখেছি, এরপর খ নং প্রশ্নের কতটুকু লিখলে তোমরা এই মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স অনুসারে আমরা 1 মার্কস দিব, এরপরে আমরা এর পরবর্তীতে কতটুকু লিখলে আরো 1 মার্কস দিব, বা তৃতীয় পর্যায়ে অর্থাৎ মূল্যায়ন কৌশলের যে ধাপ আছে
এই 4টা ধাপ পরিপূর্ণ করলে কতটুকু আমরা লিখব, এগুলো কিন্তু পরিপূর্ণভাবে তোমাদের এই শীটে কিন্তু আমি লিখে দিয়েছি। লক্ষ্য করো, আমি কিন্তু এই পেজটিতে লিখেছি চলমান, অর্থাৎ 3 নম্বর পেজ ইউজ করেছি। তোমরা যদি পেজ নম্বর এখানে 1 2 3 দাও তাতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো এই পেজে কিন্তু আমি পরবর্তী যে পেজটি দেখো আমি এখানে ফাঁকা রেখেছি, এই কারণে আমি তোমাদের যে গ নং প্রশ্নটি আছে, গ নং প্রশ্নটি আমি গ্রাফে কাজ করব, যার কারণে পরবর্তী পেজে দেখো আমি এই গ্রাফের জন্য গ নং প্রশ্নে কিন্তু লিখেছি যে নির্দেশনা অনুসারে এফ বিন্দুর স্থানাঙ্ক -2 4 হলে আমরা কিভাবে বিন্দুগুলো স্থাপন করব। তারপর এখানে আমরা একটি গ্রাফ সংযুক্ত করব। গ্রাফের নিচে আমাদের কিছু লিখতে হবে, যে তোমরা 7 থেকে লেখার একটি ব্যাপার শুনে এসেছো, যে আমাদের বলেছে যে গ নং প্রশ্নের কিন্তু যে এ বি সি এফ আমাদের যে চতুর্ভুজ হবে, এই চতুর্ভুজের সঠিকভাবে আমাদের গ্রাফটা এখানে কিভাবে আমরা লিখব সেটাও কিন্তু লিখে রেখেছে। এখানে আমি চলমান পেজ নম্বর 4 দিয়েছি, তোমরা যদি পৃষ্ঠা নম্বর এখানে 4 দাও তাতে কোনো সমস্যা নাই। এরপরে আমি পরবর্তীতে ঘ নং প্রশ্নের উত্তর দেখো এখানে ধারাবাহিকভাবে এভাবে আমি কিন্তু লিখে রেখেছি। কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে বলবো যে অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি তোমাদের নিজেই করতে হবে, নিজেই সমাধান দিতে হবে। হয়তো আমরা একটু গাইডলাইন দিতে পারি, এবং তোমরা জানো যে ম্যাথের কোনো একটি ক্লাসে যখন আমি তোমাদের টপিকস নিয়ে আলোচনা করি, ওই টপিকসে আদি অন্ত কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করি। যার কারণে দেখো 11.3 অনুশীলনী যদি তোমাদের বলতে চাই, এখানে এম এর দেখো 4টি শর্ত আছে। আমরা 2টি বিন্দুগামী সরলরেখার ঢাল কিন্তু 11.3 অনুশীলনীতে 1 এর ক খ গ ঘ 4টি এখানে গাণিতিক প্রবলেম দেওয়া আছে, শুধু ঢাল নির্ণয় করতে বলেছে। কিন্তু এখানে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করবে এটি কিন্তু নির্ণয় করতে বলা হয় নাই। কিন্তু অ্যাসাইনমেন্টে একজন শিক্ষার্থী সে অর্থাৎ 11 অধ্যায়ে একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতিতে একদম প্রথম পেজ থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত 4টে অনুশীলনীতে আদি অন্ত কতটুকু সে জানে, সেটাই কিন্তু যাচাই করার জন্য কিন্তু এই অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছে। তোমরা অনেকে হয়তো চিন্তা করবে যে পরীক্ষার হলের মতো কি আমরা লিখবো, এবং তোমাদের বলে দিই আমি একজন শিক্ষক হিসাবে বলবো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা দিয়েই তাদের অ্যাসাইনমেন্টগুলো লিখতে বলবো। এবং কিভাবে লিখতে হবে এগুলো তোমরা জানো, একটি অ্যাসাইনমেন্টের 3টি পার্ট তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। যে প্রথম যে কভার পেজে তোমাদের ইন ডিটেলস যে বিষয়ে অ্যাসাইনমেন্ট তোমরা লিখবে, বিষয় কোড লেখা, তারপরে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, এভরিথিং তোমরা লিখছো। এরপরে কিন্তু শিক্ষকের কিন্তু যে পেজটি আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সারা বাংলাদেশের সম্মানিত শিক্ষক মন্ডলী কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের অ্যাসিস্ট করবে, অর্থাৎ তোমাদের মূল্যায়ন করবে। এরপরে আমরা একটা মার্কস দিব, ওই মার্কসটি আবার ফাইনালি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিন্তু সিগনেচার করেই কিন্তু বোর্ডে পাঠাবেন। সো তোমাদের অনুরোধ করব যে এই লাইভ সেশনের মাধ্যমে এই কথাটি আমি বলতে বাধ্য হব, বা তোমাদের সবার জন্য এই কথাটি আসলে বাস্তবভাবে তোমাদের মেনে নিতে হবে। কারণ তোমরা আজকে আমার সাথে লাইভ সেশনে ক্লাস করছো, এই মুহূর্তে আমাদের স্কুল যে পেজে তোমরা আসো বা আমাদের স্কুল ফেসবুক গ্রুপে তোমরা সংযুক্ত হয়ে ক্লাস করছো, তোমাদের অনুরোধ করব যে তোমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী যেভাবে তোমাদের নির্দেশনা দিবেন, কিভাবে লিখতে হবে, কিভাবে সলিউশন দিতে হবে, কিভাবে তোমাদের কভার পেজ লিখতে হবে, একটি গাণিতিক প্রবলেমের সমাধান করার ক্ষেত্রে তোমরা কতটুকু লিখলে, যে রুব্রিক্স যেটা বলা হচ্ছে মূল্যায়ন কৌশল, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছে তোমরা কিন্তু সুন্দরভাবে জেনে নিবে, এবং তোমাদের শিক্ষক মন্ডলীর কাছে কিন্তু সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করবে। এই কারণে বলবো, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই যে অ্যাসাইনমেন্ট এর উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু একজন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ভালো রেজাল্ট করার জন্য সেই প্রতিষ্ঠানের মান যাতে সুন্দরভাবে ধরে রাখা যাবে, এবং বোর্ডে যদি অ্যাসাইনমেন্ট আমাদের বোর্ডে যেহেতু বলেছে অ্যাসাইনমেন্টের উপর তোমাদের একটা মূল্যায়ন করা হবে, সেই ক্ষেত্রে তোমাদের শিক্ষক মন্ডলীর কাছে কিন্তু সর্বপ্রথমে তোমরা কিন্তু আগেই যোগাযোগ করবে, বা শিক্ষক মন্ডলী যেভাবে বলবেন তোমরা সেভাবে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো লিখবে। আমি পার্সোনালি একজন শিক্ষক হিসেবে এই কথাটাই বলবো, যদি বা তোমরা আমাদের স্কুল এই পেজে তোমরা ক্লাস করছো, কিন্তু তোমরা আবেগ আপ্লুত হয়ে আমি কি বললাম বা অন্য শিক্ষক কি বললেন সেটি কিন্তু দেখার বিষয় আছে, বাট তোমাদের সর্বপ্রথম কাজ হবে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের
সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই অ্যাসাইনমেন্টে যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 4টি বিষয় যার যার যে বিষয় কম্পালসারি আছে সেই বিষয়গুলো সংক্রান্ত তোমাদের শিক্ষক মণ্ডলীর কাছে কিন্তু সব সময় আগে নির্দেশনা যেভাবে ওনারা দিবেন সেটি কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এটি কিন্তু আমার অন রিকোয়েস্ট তোমাদের থাকবে। আমি এই অ্যাসাইনমেন্ট কিন্তু পরিপূর্ণভাবে এখানে কমপ্লিট করেছি, কিন্তু আমি এই অ্যাসাইনমেন্ট হুবহু তোমাদের সামনে কিন্তু আমি এটি সমাধান করে দিব না। কিভাবে লিখতে হবে, কিভাবে মূল্যায়ন আমরা নির্দেশনা পাবো সেটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। এবং সর্বোপরি আমি বলবো 11.3 অনুশীলনীতে আমি যদি বলতে চাই, এখানে দেখো 4টি আমি শর্ত লিখেছি। এম এর মান যদি 0 থেকে বড় হয়, এম এর মান যদি 0 থেকে ছোট হয়, এম এর মান যদি 0 হয়, এম এর মান যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে আমরা কিভাবে ঢালের মান নির্ণয় করব। অর্থাৎ আমরা ঢাল বলতে এখানে আমরা যে অ্যাঙ্গেলটি পাবো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে নির্ণয় করব সেটি কিন্তু আজকে আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদের একটু আলোচনা করতে চাইবো। ওকে, দিনাজপুর থেকে সংযুক্ত হয়েছে শ্রী প্রমা রায়। হ্যাঁ, অনেকেই এই ক্লাসটি তে সংযুক্ত হয়ে নাদিম তুমি সংযুক্ত হয়ে এই ক্লাসটি করতেছো, থ্যাংক ইউ। তো লক্ষ্য করো, তোমাদের বলবো যে তোমরা কখনো এই যে কোনো অ্যাসাইনমেন্ট পরিপূর্ণভাবে কমপ্লিট করার ক্ষেত্রে সম্মানিত শিক্ষক মণ্ডলী তোমাদের যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট করা উচিত। তো লক্ষ্য করো, আমি এখন তোমাদের এই 11.3 অনুশীলনী থেকে যে উদাহরণ 15 থেকে 19 এই 5টি উদাহরণ সুন্দরভাবে যদি তোমরা কমপ্লিট করো, তাহলে এখানে এম এর মান যে 4টি শর্ত আছে 4টি শর্ত কিন্তু পরিপূর্ণভাবে তোমরা ইন ডিটেলসে কিন্তু শিখে যাবে এবং ভালোভাবে পারবে। তোমরা দেখো 1 নম্বর প্রশ্নে কিন্তু শুধু বলা হয়েছে 2টি বিন্দু সংযোজক সরলরেখার ঢাল নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু ঢাল আমরা কিভাবে নির্ণয় করব? হঠাৎ করে যদি আমার এম এর মান 0 থেকে ছোট হয়ে যায় বা এম এর মান যদি আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করব? তো লক্ষ্য করো, এখানে আমি 2টি বিন্দু নিয়েছি পি এবং কিউ। তাহলে পি এবং কিউ বিন্দু নিয়ে আমি তোমাদের যে অ্যাসাইনমেন্টের 2টি বিন্দু বি এবং ই দেওয়া ছিল, বি এবং ই বিন্দুগামী আমাদের সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ তৈরি করেছে সেটি আমি আলোচনা করব। এবং এই 2টি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করলে তার জন্য 1 মার্কস কিভাবে আমরা পাবো সেটা আমি রুব্রিক্সের প্রথম স্টেপ অর্থাৎ মূল্যায়ন নির্দেশনার ক্ষেত্রে আমি একটু আলোচনা করব। এবং আমরা এম এর মান নিয়ে ট্যান থিটার সাথে কম্পেয়ার করে আমরা কিভাবে থিটার মান নির্ণয় করব সেটা